একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। বাহ! প্রিয় দর্শক, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস আজ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমাদের কেটিভি স্টুডিও আড্ডা, এটি আজ যেহেতু মহান স্বাধীনতা দিবস, তো আমরা একটু দেশাত্মবোধক আবহ রেখেছি, কারণ এই আবহটা আজ অত্যন্ত প্রযোজ্য আমাদের দেশের জন্য, এবং যে ৩০ লক্ষ শহীদের রক্ত এবং প্রায় ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আমাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা দিবস আজ। যদিও ৯ মাস রক্তক্ষয়ী সংঘর্ষ বা বিজয়, এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছিলাম আমাদের বিজয়, সেটি ১৬ই ডিসেম্বরে। তখনও আমরা একটি আড্ডা করব, বিজয়ের আড্ডা, আর আজ স্বাধীনতার আড্ডা। দর্শক, আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছে অলিভ দাস, এবং সাথে রয়েছে রাশি দাস। তো আমি একটু বলে রাখি, এটি আব্বাসউদ্দিন একাডেমি পরিবারের আড্ডা। জানেন যে আপনারা এই কেটিভি স্টুডিওতে আমাদের আব্বাসউদ্দিন একাডেমির দ্বারাই এই স্টুডিওটি পরিচালিত হয়। তো এখানে আজ আমরা আমাদের পারিবারিক আড্ডাও বলা চলে। আব্বাসউদ্দিন একাডেমি পরিবার বসেছে অলিভ দাস এবং রাশি দাস। অলিভ, কেমন আছেন? জি, অনেক ভালো আছি, এবং এতদিন পরে মনে হচ্ছে যে ঘরের মধ্যেই আছি আর কি। আব্বাসউদ্দিন একাডেমির ভিতরে থাকার অর্থ ঘরের মধ্যেই থাকা। অনেক ভালো লাগছে। ধন্যবাদ। আমাদের সাথে রাশি দাস আছে, আমাদের বৌমা। হ্যাঁ, পারিবারিক আড্ডা প্রথমেই বললাম। রাশি দাস, কেমন আছেন? প্রথমেই বলবো যে অনেক ভালো আছি, আর দেশের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ধন্যবাদ। আজ আমরা দর্শক গানে, কথায়, গল্পে, কবিতায় আড্ডা দেব, কিন্তু আসলে এটি মোটেও ফর্মাল কোনো অনুষ্ঠান নয়। আড্ডার মধ্য দিয়ে আমাদের দেশ এবং দেশবোধ, এই বিষয়টি প্রকাশ করা আসলে। তো অলিভ, আমি একটু প্রথম দিকে যাই আর কি। সেটি কি অবশ্যই। হচ্ছে যে আমরা যখন আব্বাসউদ্দিন একাডেমি প্রতিষ্ঠা হয়েছিল ১৯৯৫ সালে, 95 সালে। হ্যাঁ, মার্চের ৮ তারিখে, আমরা আজ ২৬শে মার্চ, আমাদের প্রায় ৩১ বছর হতে চললো। আমরা এখন 32 বছরে হ্যাঁ, চলছি। ৩২ বছরে পা দিয়েছি। চলছি, হ্যাঁ। তো আমাদের গোড়ার দিকের কিছু কথা, আমরা যখন এরকম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বিজয় দিবসের অনুষ্ঠান, পহেলা বৈশাখের অনুষ্ঠান, শহীদ হাদিস পার্ক বা বিভিন্ন জায়গায় করতাম, নাটক করতাম, আবৃত্তি করতাম, সেই স্মৃতিচারণটা একটু যদি করো। আসলে ১৯৯৫ সালে আব্বাসউদ্দিনের জন্ম, এবং শুরু থেকে তো আপনি ছিলেন। আমি আব্বাসউদ্দিনের সঙ্গে যুক্ত হয়েছি ১৯৯৭ সালে। আমি ২ বছর মিস করেছি আর কি। তো ১৯৯৭ সালে যখন এলাম, ১৯৯৭ সালের আসার পর থেকে নাটক, গান এবং মঞ্চ আবৃত্তি, তাছাড়া নৃত্যনাট্য, সবই তো এখন চোখের সামনে ভাসছে। আসলে তখনকার গানগুলো বলতে গেলে মনে পড়ে সেই। আমাদের ওই কথা বিষয় হয় কি অলিভ, যে আমরা ওই টিমটা যখন আমরা কাজ করতাম গোড়ার দিকে, আমরা প্রত্যেকেই সবকিছু করতাম, এরকম সবকিছুই একটা ব্যাপার, করতাম। যে আমরা কিন্তু অল এক্সপার্ট সবাই, হ্যাঁ, সব আমরাই বিষয়। আমরাই নৃত্যের মধ্যেই আছি। আমরাই গান করছি, আমরাই আমরাই গান নাচ করছি, করছি, আমরাই আবৃত্তি আবৃত্তি করছি, করছি, নাটক করছি। সবই আমরাই করছি। কেমন লাগতো? নির্দেশনা কেমন লাগতো বিষয়টা? এইরকম পরিবেশ আসলে পাওয়া খুব মুশকিল। এর কারণ হচ্ছে যে সকল সেক্টরে কাজ করার সুযোগ আব্বাসউদ্দিনের ছিল, এবং আমি মনে করি যে এখনো আছে। তো এটা একজন শিল্পীর জন্য খুবই সৌভাগ্যের। আর একটা বিষয়, যে বিষয়টা আমরা বলতে চাই, যে আব্বাসউদ্দিন একাডেমি যখন কাজ শুরু করে, আমরা তো মাঠের থেকে তৈরি আসলে। হ্যাঁ, আমরা হাদিস একদম। পার্কে, হাদিস পার্ক কেন্দ্রিক ছিল আমাদের হ্যাঁ, পুরনো এই কর্নারে যে শহীদ মিনার ছিল। পুরনো সেই সোসাইটি হল। হ্যাঁ, সোসাইটি হল, ওখানে আমরা সারা রাত জেগে সেট বানাতাম অনুষ্ঠানের জন্য। হ্যাঁ।
হ্যাঁ, পরের দিন অনুষ্ঠান হবে। জিয়া হলে প্রোগ্রাম হতো। হ্যাঁ, জিয়া হলে প্রোগ্রাম হতো, নানান বিষয় ছিল। ওই সময় আমাদের সাথে অনেকে ছিল। ও, অনেকগুলো নাম কিন্তু মনে পড়ে এখন। একটু যদি দুই একটা নাম যদি। হ্যাঁ, যেমন আমাকে যিনি নিয়ে আসছিলেন উনি তো শিমুল মামা, আমি স্মরণ হ্যাঁ, করছি। শিমুল আমার খুব কাছের বন্ধু হ্যাঁ, বন্ধু আপনার আপনার বন্ধু হ্যাঁ, ও শিমুল মামা থেকেই আপনিও মামা হয়ে গেছেন আর কি, শিমুল মামার বন্ধু হিসেবে। তারপরে টনি ভাই ছিল, তারপরে জাকারিয়া ভাই ছিল, জাকারিয়া বাপ্পি ভাই ছিল, তারপরে আমাদের মামুন যে ছেলেটা ছিল পরে আসছে যদিও, তারপরে হ্যাঁ অপু ভাই ছিল। এই নামগুলো কিন্তু সচরাচর চলে আসে, মানে যখনই আমরা কোনো স্মৃতিচারণ করতে যাই আব্বাস উদ্দিনের বা সেই দিনগুলোর, তো এই নামগুলো সবার আগে চলে আসে। আচ্ছা, আমি একটা বিষয় বলি যে আব্বাসউদ্দিন একাডেমির নামটা উচ্চারণ করতে গেলে আমার যে বিষয় হয়, আরো দুটো তিনটে নাম বা চারটা নাম কিন্তু যদি উচ্চারণ না করি সেটি অন্যায় করা হবে। আমি আসলে দুঃখিত, মানে আমি যদি ভুলে সেটা যেয়ে তুমি থাকি। জানো না হ্যাঁ, হয়তো, এই কারণে আমি তুমি করেই বলছি, মানে হ্যাঁ, আমরা sure, পারিবারিক ধন্যবাদ। আড্ডায় চলে এসেছি হ্যাঁ, বা অবশ্যই। সেই একাডেমির পুরনো স্মৃতিতে ফিরে না, যাচ্ছি। অবশ্যই আমরা নিজেরাই হ্যাঁ, জানি। এখন ওইখানে আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি যিনি আতিজা রহমান, হ্যাঁ, হ্যাঁ, উনি একদম মায়ের মতো আগলে রেখেছিলেন হ্যাঁ, উনি আমাদেরকে। সবসময় সময় হ্যাঁ, দিতেন প্রায় আর কি। 20টা বছর আমাদেরকে আগলে রেখেছিলেন। তারপরে আমরা আস্তে আস্তে নিজেদের মতো করে সেটাই। চলেছি। আচ্ছা, তারপরে কোহিনূর খালাম্মা, উনি আচ্ছা, আচ্ছা। উনি তারপরে আমাদের আমার গুরুজি যিনি মোহাম্মদ শরীফুল ইসলাম, একদম হ্যাঁ, আমাদের প্রথম ওই যে দিককার সভাপতি গান ছিলেন। শেখাতেন শহীদ মামার কথা হ্যাঁ, মনে শহীদ পড়ছে। ভাই, শহীদ ভাই কদিন আগে মনে মারা পড়ছে, গেলেন। আমি হ্যাঁ। বলছিলাম যে এই নামগুলো আমাদেরকে অনেক ভাবে এগিয়েছে। এইটা আসলে আব্বাসউদ্দিনের অস্তিত্বের সাথে জড়িত হ্যাঁ, এই নামগুলো, এবং আমরা আজীবনই স্মরণ করব, শ্রদ্ধার সাথে স্মরণ করব, এবং আজকেও করছি। হ্যাঁ, একেবারেই। এনাদের মধ্যে আহ, অন্তত দুই তিনজন লোক কিন্তু আমাদের মাঝে নাই। নাই। একদম প্রাণ থেকে তাদের কাছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা না, আমরা আমাদের। ওনাদের বিদেহী আত্মার হ্যাঁ, জন্য, আমরা আমরা আত্মার মাগফিরাতের জন্য অবশ্যই অবশ্যই শান্তি আমরা এবং তারা স্বর্গবাসী প্রার্থনা হবেন, করি। জান্নাতবাসী হবেন, হ্যাঁ, এটাই আশা করছি। অবশ্যই। আর একটা বিষয় আহ, আহ, বলতে হয়, সেটি হচ্ছে যে ওই সময় আমাদের যারা স্টুডেন্ট, হ্যাঁ, আমাদের যারা স্টুডেন্ট ছিল, তারা মানে এতটাই নিবেদিত যে যে কোনো সময় রাত 10টা 12টা 11টা বেজে গেছে রিহার্সাল করতে করতে, তাই না? হ্যাঁ, তারা কিন্তু কখনো পিছপা হয়নি, না, অভিভাবকরা কখনো বিরক্তও হয়নি। বিরক্ত হয়নি। বিরক্ত হয়নি। আর একটা বিষয় কিন্তু বলতে হয় যে আব্বাসউদ্দিন একাডেমি যখন প্রথম প্রতিষ্ঠা হয়, সেই 95 সাল থেকেই, একদম প্রথম দিন থেকে খুলনার সাংবাদিক মহল, যারা সংবাদকর্মী, তারা কিন্তু ব্যাপকভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন। আমাদের খুলনার যারা সুশীল সমাজ বলি, যারা সিনিয়র রয়েছে, সাংস্কৃতিক বোদ্ধা রয়েছেন, তারা কিন্তু একেবারে মনের ভেতর থেকে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন। এটা অন্তর থেকেই করেছেন, হ্যাঁ, এবং এইটার ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কারণ খুলনা শহরে আমি দেখেছি যে অনেক সাংস্কৃতিক সংগঠন কিন্তু হারিয়ে গেছে, কিন্তু আব্বাসউদ্দিন একাডেমি কিন্তু সবসময় এগিয়েই যাচ্ছে। একদম। এটা আমরা সবার। আব্বাসউদ্দিন একাডেমি আরো কথা বলবো এই বিষয়গুলো নিয়ে, যেহেতু আজ আব্বাসউদ্দিন একাডেমির কথা হবে অনেক কিছু। হ্যাঁ, তো তার আগে আমি রাশি দাস আমাদের মাঝে এসেছে। রাশি দাস, যখন তুমি আমাদের কাছে এসেছো, রাশি দাস কিন্তু তখন গ্রামের বাড়িতে রাশিদাস অনেক তখন গল্প শুনতাম আমরা। বাগেরহাটে। হ্যাঁ, আমরা যদি অনেক গল্প শুনতাম তখন, হ্যাঁ, আহ, তখন তুমি বাসে করে যেতে আসতে, নানান গল্প তখন আমরা শুনতাম। তুমি মানে এখানে ক্লাস করে যেতে, আবার আসতে, এখানে পড়াশোনা করতে, এর ফাঁকে ফাঁকে। তো যাই হোক, আমি রাশি দাসের কাছ থেকে একটু অলিভ দাস সম্পর্কে এবং আব্বাসউদ্দিন একাডেমি সম্পর্কে যদি কি জানা আছে। ধন্যবাদ মামা, ধন্যবাদ তাকে। আব্বাসউদ্দিন একাডেমির আসলে পরিচয় তো আমার হাজব্যান্ডের কাছ থেকেই, আর আপনাকে চেনাও তার কাছ থেকেই। আহ, আমি জানি যে অনেক দিন থেকে এটা হচ্ছে খুলনাতে আপনার এক এক নম্বরেই আছে, সবসময় থাকে। আর এটা তো আপনার কথা গেল, আর এ হচ্ছে এনার কথা কি বলবো, হাজব্যান্ড বলে তো শেষ করা যাবে না। হুম, শেষ করতে পারবো না। ভালো, আর পাশে আছি, পাশে থাকবো সব সময়, সব সময় দোয়া রাখবেন, এটুকুই। আচ্ছা, ওই অলিভ যখন গ্রামে যেত তখন কি আব্বাসউদ্দিন একাডেমির নাম বলতো কখনো? এটা তো আসলে তখন আলোচ্য বিষয় ছিল না, তখন অনেক দিন পরে যেত। আচ্ছা, আমরা প্রসঙ্গটা যায় না, কিন্তু
বিষয় অন্যদিকে চলে অন্যদিকে যাচ্ছে, আমরা সেদিকে যাব না। আচ্ছা, অলিভ, আরেকদিন হবে। এটা আমরা অন্যদিন এই গল্প করব। তো এখন আমরা যেহেতু মহান স্বাধীনতা দিবস আজ, একটা দেশাত্মবোধক কোনো একটা পরিবেশনা যদি হয়। অবশ্যই আমরা ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। আমরা শুরুতে বলে রাখি, আমরা এখন যে গানটি করতে যাচ্ছি এটা আমরা একটু দ্বৈত কণ্ঠ বলেন, সমবেত কণ্ঠ বলেন, যেভাবেই বলেন আমরা এভাবে করছি। গানটি কিন্তু রাশি দাসেরই লেখা এবং তার সুরে। আমরা কয়েকটা লাইন সবার উদ্দেশ্যে আসলে করতে চাচ্ছি আর কি। মানে এই গানটি রাশি দাসের সুর লেখা করা, লেখা এবং দুটোই। হ্যাঁ দুটোই, আচ্ছা, এবং এখন এটি দুজনে মিলেই গাইবে। দুজনে মিলেই গাচ্ছি, আমরা একটু করি আর কি। আচ্ছা, অবশ্যই। দর্শক, আমরা অলিভ এবং রাশি দাসের কণ্ঠে তাদের একটি স্বরচিত সুর আরোপিত একটি গান আমরা শুনবো। গানটি খুব সম্প্রতি সময়ে লেখা হয়েছে বোধহয়, তাই না? হ্যাঁ, এবং এটি হয়তো আপনাদের সামনে পূর্ণাঙ্গ রূপে খুব এখনো দ্রুতই রিলিজ হয়নি। হ্যাঁ রিলিজ হবে এবং পূর্ণাঙ্গ রূপে আসবে। তো আমরা একটু প্রি প্রোডাকশনটা দেখি। অবশ্যই আমরা সবাই মিলেই এটা কাজ করবো আশা করছি আর কি। ওই দেখো পাখি ডাকে, ওই দেখো নদী ডাকে, ওই দেখো ফুল ডাকে, সে যে আমার দেশ, সে যে আমার দেশ, সে যে আমার দেশ, সে যে বাংলাদেশ। ওই দেখো পাখি ডাকে, ওই দেখো নদী ডাকে, ওই দেখো ফুল ডাকে, সে যে আমার দেশ, সে যে আমার দেশ, সে যে আমার দেশ, সে যে বাংলাদেশ। আমি যাব সীমানায় অবতন্দ্র প্রহরী, মাগো জীবন দিয়ে রাখব সম্মান তোমারি। আমি যাব সীমানায় অবতন্দ্র প্রহরী, মাগো জীবন দিয়ে রাখব সম্মান তোমারি। আমি হারব না কো, আমি হারব না কো, আমি তোমার তরে জীবন করব শেষ। সে যে আমার দেশ, সে যে বাংলাদেশ, সে যে আমার দেশ, সে যে বাংলাদেশ। বাহ বাহ, মানে এটি যে রাধে সে চুলো বাঁধে, তাই না? দর্শক, আপনারা শুনলেন রাশি দাসের লেখা সুর করা একটি গান, আমরা দ্বৈত কণ্ঠে শুনলাম। আর এই গানটির মধ্যে এই একেবারে সময় উপযোগী বাংলাদেশের ফুল পাখি প্রকৃতি, হ্যাঁ, সব কিছু আছে, তাই না? এই দিনের জন্য একেবারে একদম পারফেক্ট গান, তাই না? তো আচ্ছা, আমরা আবার একটু আব্বাসউদ্দিন একাডেমির দিকে ফিরে যাই, তাই না? যে বিষয়ে বলছিলাম, দর্শক আপনারা জানেন যে 1995 সালে আব্বাসউদ্দিন একাডেমি প্রতিষ্ঠার পর থেকে এই খুলনা সহ সারা দেশে কাজ করে চলেছে। হ্যাঁ, এবং দেশ না, শুধু দেশের গণ্ডি পেরিয়ে অনেক দূর, অনেক অনেক দেশে আমরা কাজ করেছি এবং আমরা লোক সংস্কৃতি নিয়ে কাজ করি, গবেষণাধর্মী কাজ করি, অনেক বিষয় নিয়ে আমরা কাজ করি। তো সেই সময়কার আমরা যে সব কাজগুলো করেছিলাম, নকশিকাঁথার কথা মনে আছে? নকশিকাঁথার মাঠ খুবই মনে পড়ছে। হ্যাঁ, যদি আমার একটা গান আরো বেশি মনে পড়ছে। কোনটা? আমার সাজ্জাবাই মাজ্জাবাই হ্যাঁ, ওটা একটা আমাদের আলাদা একটা লোকনৃত্য ছিল, ওটা আমরা ছিল। আর হ্যাঁ নকশিকাঁথার মাঠটা আমরা করেছিলাম। হ্যাঁ, জসীমউদ্দিনের বিখ্যাত এটা একটা সেই নৃত্যনাট্য আর কি, চিত্রনাট্য। একটু। এটি কিন্তু আমাদের বিভিন্ন টেলিভিশনে প্রচার হয়েছে, ঢাকার বিভিন্ন স্টেজে আমরা করেছি, জাতীয় নাট্যশালা সহ কয়েকটা স্টেজে আমরা এটি করেছি। এবং বলা যায়
আব্বাসউদ্দিন একাডেমির ডান্স ড্রামার যে ফ্লেভার, হ্যাঁ, এবং সুনামটা সারা বাংলাদেশে কয়েকটা টিম আছে মাত্র যারা, বলা যায় অনেকটা আনপ্যারালাল বলা যায়। হ্যাঁ, যারা এই কাজগুলো করে আর কি। ডান্স ড্রামা করা তো আসলে অত সহজ না, অনেক বড় টিম ওয়ার্ক এখানে এখানে। নৃত্য এবং অভিনয় হ্যাঁ, দুটোকেই একসাথে সেই সাথে বলা অডিওটা যায়। কিন্তু Audio থাকবেই। একদম মানে রেডি করতে হচ্ছে। তো এই সব কিছু নিয়ে এটা কিন্তু একদম অসম্ভব একটা সুনামের জায়গায় পৌঁছে গেছিল আমাদের এই জায়গাটা। তো আমি অলিপের কাছে বলতে চাইবো যে অলিপ, ওই সময় আহ, যে কাজগুলো হতো, আর কি কি কাজের সঙ্গে তুমি সম্পৃক্ত ছিলে? আমি যেমন প্রথম যে কাজটা দিয়ে আব্বাসুদ্দিনে আমার শুরুটা, সেটা হলো কঞ্জুস নাটক। দারুণ দারুণ। আমার মনে হয় মনে আছে, হ্যাঁ, কঞ্জুস কঞ্জুস নাটকের। নাটক। আমার তখন বয়স কতই বা, 18 বছর। অথচ আমি এসে বৃদ্ধের একটা রোল পেয়েছিলাম। হ্যাঁ, এবং তুমি কিন্তু তো ভালোই করতে। হ্যাঁ, তোমাকে আমি যে জানি না। চরিত্রে দেওয়া হতো না কেন, আমাদের টিমের মধ্যে কয়েকজন ছিল যারা এক্সপার্ট বলা যায় বা যা একদম ন্যাচারাল অভিনয় করতো, তার মধ্যে তুমি কিন্তু একজন। যাই হোক, আমার আমার আচ্ছা, বোধহয় আমি একটা মানে জন্ম এর সঙ্গে থেকে একটু বিদ্ধ দর্শক বিদ্ধ ভাব জানতে আর কি। হ্যাঁ, চাইবে হয়তো যে তুমি আব্বাসউদ্দিন একাডেমিতে আসার আগে তোমার ছেলেবেলায়, ছোটবেলায় তোমার গ্রামে কোনো সাংস্কৃতিক অঙ্গন বা নাটক যাত্রার সঙ্গে জড়িত ছিলে এটা কিনা? আসলে আমাদের দুজনেরই আছে। সেটা হলো যে মানে স্পেশালি তারটা শুধু গানের সাথে, আর আমারটা হলো অভিনয়ের সাথে। আমরা যে স্কুলটাতে পড়তাম, রঞ্জিতপুর মাধ্যমিক বিদ্যালয়, এটা বাগেরহাট সদর থানার সদর থানাতে অবস্থিত, বাগেরহাটে। তো এইখানে আসলে নাটকের সাথে আমি জড়িত হয়েছি 1993 থেকে, 1993 সালের শেষ দিক থেকে, 94 থেকে। মানে 95-97-তে আব্বাসউদ্দিন একাডেমির সঙ্গে সম্পৃক্ত, তার 5 বছর আগে। আরো 4-5 বছর আগে থেকে আমি নাটকের সাথে সম্পৃক্ত। এবং নাটকটা আমি যেটা করতাম সেটা হলো যে আমাদের গ্রামের যেসব ছেলে পেলে ছিল, মেয়ে ছিল না, কারণ তখন মেয়েদের তো আসলে এগুলো করতে দেওয়া হতো না, রক্ষণশীল সমাজ। তো আমরা ছেলেদের দিয়েই নারীবর্জিত নাটকগুলো করতাম। এবং নারীবর্জিত নাটক যেহেতু খুব পাওয়া দুরূহ ছিল, নাটকটা আমি নিজেই লিখতাম। ওই সময় আসলে একটা নারী বর্জিত নাটক অনেক সময় আমাদেরকেও করতে হতো, হ্যাঁ, পাওয়া যেত না, পাওয়া যেত না। script পাওয়া যেত হ্যাঁ, না। স্ক্রিপ্ট পাওয়া যেত, আবার সামাজিক কিছু প্রতিবন্ধকতাও ছিল বিভিন্ন স্থান কাল পাত্র ভেদে। এ কারণেই আমাদেরও কলকাতা থেকে মাঝে মাঝে অনেক কষ্ট করে দু একটা স্ক্রিপ্ট জোগাড় করতে হতো এরকম। হ্যাঁ, তো এটা মনে আছে যে ওই সময় থেকে আমরা নারীবর্জিত নাটকগুলো করতাম। এবং আমাদের যে 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, এছাড়া বিভিন্ন ঈদ, পূজা পার্বণে আমরা স্টেজ প্রোগ্রামগুলো করতাম। এবং সেই স্মৃতিগুলো আসলে খুব কঠিন। মানুষকে অনেক অনুরোধ করে তার বাড়ি থেকে খাটটাকে বয়ে এনে স্টেজ বানানোর তো সুযোগ ছিল না। সবাইকে বলে, বিভিন্ন কাকা জ্যাঠাদের, খাটটা দেন, আবার কাজ সেরে আবার রাতের মধ্যে পৌঁছে দিব। এই করে করে আমরা স্টেজ করতাম। ওই ছেলেগুলো এক প্রচুর কষ্ট করেছে। আমরা নিজেরাই নাটক লিখে, নিজেরা নির্দেশনা দিয়ে, নিজেরা প্রমোট করে, নিজেরা অভিনয় করে, আবার চেয়ার খাট সবকিছু ম্যানেজ করে 5 টাকা 10 টাকা চাঁদা দিয়ে এগুলো আমরা আয়োজন করতাম। তো এগুলো করে করেই আসলে নেশা হয়ে গেছে আচ্ছা, আর কি আমি ওই সংস্কৃতি। সময় একটু রাশি দাসের কাছে জানতে চাইবো যে অলিপ যখন এই কাজগুলো করছে, হ্যাঁ, গ্রামে বা ও যতদিন ওখানে কন্টিনিউ ছিল, সেই সময় মানে তোমরা কিভাবে এই এই কালচারাল অঙ্গনের সঙ্গে বা আহ, এই গানটা নিয়ে বা অন্যান্য কোনো বিষয় নিয়ে সম্পৃক্ত ছিলে কিনা? আসলে আমি ক্লাস 2 থেকে গান করতাম। এ, এও গান করতো। আর পরে হচ্ছে নাটকের সাথে সে সম্পৃক্ত ছিল। কিন্তু তখন কানেকশনটা কি সবাই গানের মধ্য দিয়ে? আহ, মানে আমার হ্যাঁ, দুজনের কানেকশন। না না, আমরা হচ্ছে একই স্কুলের, আচ্ছা আচ্ছা। একই পাড়ার, একই গ্রামের, একই ক্লাসের, এখান থেকেই। বিপদ মারাত্মক। আচ্ছা, এই যে একটা টুইস্ট, আমরা যাব না ওদিকে। না, আচ্ছা, বাবা, কিন্তু একটা দুর্ভাগ্য যে এর নাটক হতো, কিন্তু ওইখানে আসলে আমরা দেখতে যেতে পারতাম না। মানে কোনো দেখতেও অনুমতি যেতে ছিল দিত না, না? কোনো অনুমতি ছিল না যে নাটকটা দেখতে যাব। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে সেটা অন্য কারণে। হ্যাঁ। ও আচ্ছা, যাই হোক, তাহলে ঠিক আছে। তাহলে এখন পরবর্তীতে আব্বাসউদ্দিন একাডেমির সঙ্গে আসা বা কাজ করা, এটা অন্য বিষয়। তো আমরা এখন একটা পরিবেশনার দিকে যেতে চাই। সেটি একটা আবৃত্তি শুনি অলিভের কণ্ঠে। অলিভ তো আবৃত্তি করতে অনেক ভালো আগে। একটা কবিতা শুনি।
আমি এখন আবৃত্তি করার চেষ্টা করছি। আমি কোনো আবৃত্তি শিল্পী নই, শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এখন আবৃত্তি করার চেষ্টা করছি আমাদের বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য কবি শ্রদ্ধেয় শামসুর রহমানের লেখা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সকিনা বিবির কপাল ভাঙল, সিথির সিঁদুর গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তু ভিটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা, তোমার জন্যে এক থুত্থুরে বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা, তোমার জন্যে মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের। স্বাধীনতা, তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে সগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্টদাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজি গাজি বলে নৌকা চালায় উদ্যান ঝড়ে, রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এক প্রকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। অবশেষে কিন্তু স্বাধীনতা এসেছিল আমাদের, তাই না? এবং এই দিনে শুরু হয়েছিল আমাদের এই স্বাধীনতার যুদ্ধ। দর্শক, আপনারা সকলেই সবকিছু জানেন এবং কত প্রাণ, কত রক্ত, কত সম্ভ্রমের বিনিময়ে 16ই ডিসেম্বর 1971 সালে আমরা পেলাম একটি পতাকা, একটি স্বাধীন মাতৃভূমি বাংলাদেশ। অসাধারণ আবৃত্তি। আমরা যদিও এটা প্রস্তুতি নেই আমাদের, আসলে হঠাৎ করেই বলা, হ্যাঁ, আড্ডার চলে আর কি। যাই হোক, তো আমরা একটু বলি কথা যে আব্বাসউদ্দিন একাডেমি আজ 31 পেরিয়ে 32-এ যাচ্ছে প্রায়, তাই না? তো আমাদের এই যে যে আব্বাসউদ্দিন একাডেমির পরিবার আজ পৃথিবীর নানা প্রান্তে আছে। অনেকে অনেকে আমাদের ছেড়ে চলে গেছে, অনেকে আছে কোথাও কোথাও, হয়তো আমরা জানি না। আমরা এটা একটা মিলন মেলা তো ঘটাতে পারি। হ্যাঁ, আমরা এরকম একটা প্ল্যান আসলে করছি যে আমাদের বড় করে 1 বছর ব্যাপী আমাদের একটা কর্মকাণ্ড আমরা গ্রহণ করব। আচ্ছা, অনেক ধন্যবাদ, এটা শুনে হ্যাঁ, ভালো লাগলো। বছরব্যাপী একটা কর্মকাণ্ড গ্রহণ করব, সারা বছর হবে এবং বছরের শুরুতে যে কার্যক্রম হবে, বছরের শেষে গিয়ে একটা স্মরণিকা প্রকাশ, সারা বছরের কর্মকাণ্ড, আমাদের অতীত ঐতিহ্যের কর্মকাণ্ড সবকিছু দিয়ে। অর্থাৎ আমাদের উদ্বোধনটা এই বছর হবে, হ্যাঁ, এবং শেষটা সমাপনীটা হবে 1 বছর 1 বছর পরে গিয়ে এটা হবে। দারুণ হবে। এবং অসংখ্য প্রোগ্রাম থাকবে সেখানে। এবং অলিভ, আমি বলতে চাই সেখানে তোমাদের প্রত্যেকের একদম আন্তরিক অংশগ্রহণ। আজ তোমার মধ্য দিয়ে শুরু হলো এটি, অনেকেই আসবে যারা আমাদের শহরে আছে, শহরের বাইরে আছে। আমাদের ইচ্ছে ছিল এই ঈদেই একটি ছোটখাটো মিলন মেলা করবার, কিন্তু আসলে নানান প্রাসঙ্গিকতার কারণে, নানান বিষয় জটিলতার কারণে আমরা আসলে করতে পারিনি। হয়তো আমরা
দেখি ঈদুল আজহার সময় এটি করতে পারি কিনা, চেষ্টা করব আর কি। তবে আমাদের প্রোগ্রাম প্ল্যানিং এটা করে ফেলতে হবে আমাদেরকে সবাইকে নিয়ে, এবং তোমাকেও হয়তো ভালো কোনো একটা দায়িত্বে থাকতে হবে, সেটা থাকবে তুমি। অসুবিধা নেই, আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই, হ্যাঁ। বরং আব্বাসুদ্দিনের সাথে থাকতে পেরে আমরা খুশি। তো আমি যে বিষয়টা বলতে চাই যে এই যে যে 30 বছর হয়ে গেল আব্বাসউদ্দিন একাডেমি কাজ করছে, এইরকম একটা স্টুডিও আমরা শহরে করেছি। বোধ করি বাংলাদেশের ঢাকার বাইরে কোনো টেলিভিশন স্টেশনের বাইরে এরকম আয়োজন বোধ করি আমার জানা মতে নেই, থাকতে পারে আমার হয়তো বা। জানা নেই আসলে। হ্যাঁ, তো এটা কেমন, এটার মূল্যায়নটা কেমন হওয়া উচিত? এটা আমার কাছে মনে হচ্ছে যে আমরা, পৃথিবী যেহেতু এগিয়ে যাচ্ছে, আমাদের পৃথিবীটা আগে গতানুগতিক পৃথিবী থেকে এখন ডিজিটাল ওয়ার্ল্ডে চলে গিয়েছে, তো সুতরাং আব্বাসুদ্দিন একাডেমি কেন পিছিয়ে থাকবে? তো আব্বাসুদ্দিন একাডেমির জন্য এটা খুবই দরকার ছিল, এবং যেহেতু আব্বাসুদ্দিন একাডেমি এটা করে ফেলেছে, আমাদের এখন অত্যন্ত সুন্দর একটা স্টুডিও এবং সুসজ্জিত স্টুডিও রয়েছে। তো সুতরাং আমরা মনে করি আব্বাসুদ্দিন একাডেমি এখন সারা ওয়ার্ল্ডের সাথে ফাইট করতে পারবে প্রোগ্রামে। এবং আজকে যেমন আমরা এখানে স্টুডিওতে বসে কথা বলছি, এটা লাইভ চলছে, এবং আমরা আশা করব যে যেহেতু আমাদের আব্বাসুদ্দিনের বিভিন্ন সদস্য, ছাত্রছাত্রী এবং শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় রয়েছে, এবং বাংলাদেশের প্রত্যেক জেলাতেই আমি মনে করি আছেন। তো আমি বিশ্বাস করি এবং তাদের কাছে আজকের এই অনুষ্ঠানের ভিতর দিয়ে আমি অবশ্যই আমন্ত্রণ জানাবো এবং অনুরোধ রাখবো যে আপনারা যে যেখানে যেভাবে পারেন আব্বাসুদ্দিনের সহযোগিতা করবেন আব্বাসুদ্দিনকে, এবং আব্বাসুদ্দিনের প্রত্যেকটি প্রোগ্রামকে আরো বেশি প্রচার করার জন্য অন্তর থেকে চেষ্টা করবেন। মানে বিষয় হয় কি কৃতজ্ঞ যে থাকবো। ওই আন্তরিকতাটা যখন আমরা পাই তখন আমাদেরটাও বুকটা বড় হয়ে যায় যে আমরা আরো এরা ভালো আমাদের ভালো, সাথে আছে। হ্যাঁ, আরো ভালো কাজ করতে পারবো আমরা। হ্যাঁ, হ্যাঁ। আসলে কাজগুলো একজন শিল্পী কাদের জন্য করে? তবে আমাদেরও আসলে একটু কিছু ঘাটতি আছে, আমরা সরাসরি সবার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারিনি এখনো। এই কাজটি আমাদের হাত দিতে হবে, যেটি তোমাকেও অনেকটা দায়িত্ব নিতে এইটা হবে, আমরা আমরা দেব। আসলে একটা ডিউটি হিসাবে নিয়ে নিব এখন থেকে। হ্যাঁ, হ্যাঁ, প্রথমে একটা তালিকা তৈরি করে হ্যাঁ। আমরা সবার সাথে যোগাযোগ সবার সঙ্গে করব। যোগাযোগ করলে হবে কি যে তাহলে আমাদের আহ, এই এই ইয়া, যে কথাটা বললে তুমি যে আমরা কম্পিটিশন না আসলে কারোর সঙ্গে, কিন্তু পৃথিবীব্যাপী আমাদেরকে ছড়িয়ে দেওয়া। ছড়াতে হবে, হ্যাঁ, ছড়িয়ে দেওয়া। প্রমোশনটা হতে হবে। হ্যাঁ, তো এই প্রমোশনটা না হলে আমরা যে কাজটা করছি আসলে পৃথিবী তো এখন যে কথাটা বলে যে একটা জায়গায় একটা অডিটোরিয়ামে বসে 500 লোক একটা অনুষ্ঠান দেখছে, সেটি না। না, এখন এখানে সবাই দেখবে। এখানে 5 কোটি লোক দেখতে পারে, হ্যাঁ, সেটাই সেই সুযোগটা আমাদের করে রাখতে হবে। করতে হবে। হ্যাঁ, সেটা একদিনে না হোক, 1 মাসে হোক, 1 বছরে হোক, হতে পারে। হ্যাঁ, আস্তে আস্তে। অবশ্যই। কিন্তু আমরা যে কাজটি করছি সেই কাজটি করবার জন্য আমাদের যে প্রাথমিক কার্যক্রম এই স্টুডিওটি করা, এর পেছনে আমাদের অনেক ব্যয় আছে। হ্যাঁ, ব্যয় অনেক আছে, অনেক ইনভেস্টমেন্ট শ্রম আছে, আছে। অনেক শ্রম আছে, অনেক স্বপ্ন আছে। কিন্তু সবকিছু মিলিয়ে আমরা কি সঠিক পথে যাচ্ছি? অবশ্যই আমরা সঠিক পথে যাচ্ছি, এবং আমি মনে করি যে অন্যদের থেকে আমরা একটু এগিয়েই রয়েছি স্টুডিওটার কারণে। আচ্ছা, তুমি আব্বাসউদ্দিন একাডেমির, যেহেতু তুমি ভালো কথা বলতেই পারো, আমি রাশি দাসের কাছে জানতে চাই, রাশি দাস কেমন লাগছে এই আব্বাসউদ্দিন একাডেমি কেটিভি স্টুডিও যেটি করেছে? হ্যাঁ, এটি দেখে বা বুঝে এই স্টুডিওতে এসে কেমন লাগছে? না মামা, এখানে এসে অনেক ভালো লাগছে। আর আমি কামনা করি যে আপনারা আরও মানে এগিয়ে যান অনেক দূর। আর আপনাদের কষ্ট যেন সফলতা পায়, এই। আশাবাদী তো? হ্যাঁ, আশাবাদী খুব। আচ্ছা, অনেক আপনারা অনেক ধন্যবাদ। দূর, অনেক দূর সবাই যান। সবাই সাথে থাকতে হবে। হ্যাঁ, না মামা, আমাদের সবসময় যে আছি। এই মানে 1 বছর ব্যাপী যে কর্মকাণ্ডটা, কর্মযজ্ঞটা হবে, সেটির মধ্যে আমাদের মহিলা যে টিম থাকবে সেখানে রাশি দাসও থাকবে। হ্যাঁ, অবশ্যই। মেয়েদের যে টিমটা থাকবে সেখানে রাশি দাসেরও একটা অগ্রণী ভূমিকা থাকবে আশা করছি। আচ্ছা, তো আমরা আসলে অনেক রাত হয়ে যাচ্ছে, তো আমরা শেষের দিকে যেতে চাই। তো আমি একটু, অলিভ, আমরা আরেকটা গান শুনতে চাই। আমরা একটা দেশের গান শুনি। হ্যাঁ, একটা দেশের গান। এটা কি দ্বৈত কণ্ঠে নাকি একক? সমবেতই করি, অসুবিধা হ্যাঁ, নেই। দ্বৈত ভাবেই হোক। কারণ আমরা সবসময় মনে করি আজকে স্বাধীনতা দিবসে এটা বলতেই হচ্ছে যে আমাদের দেশটা এত সুন্দর, এত সুন্দর, এটা দেখে আসলে মন ভরে না, চোখও ভরে না, মনে হয় দেখতেই থাকি, এবং সবসময় বলতে ইচ্ছে করে আসলে জন্ম আমার ধন্য। দারুণ, দারুণ। আমরা ওই গানটাই করছি। আচ্ছা, জন্ম আমার ধন্য হলো ধন্য মাগো। হলো মাগো, আমরা একটু করি, চেষ্টা করি। দারুণ, দারুণ। জন্ম আমার ধন্য হলো, জন্ম আমার ধন্য হলো মা।
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো, জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। দারুণ। আসলে পূর্ণাঙ্গ গান শুনবার মতো বা অনুষ্ঠান অনুষ্ঠানটা না, আসলে এটি আড্ডা, কথার মধ্য দিয়ে আমরা এই করছি। আর অনুষ্ঠানটাও আসলে আমরা লম্বা করতে পারবো না, কারণ রাত হয়ে গেছে। অনেকে বোধহয় দর্শকদের চোখ ঢুলু ঢুলু আহ, আচ্ছা, ঘুমোতে যাবে। তারপরেও আমাদের স্টুডিওতেও যারা ক্রু রয়েছে, যারা কাজ করছে, তারা আসলে সবাই ক্লান্ত, সারাদিন বিভিন্ন প্রোগ্রাম। আর একটা বিষয় হয়েছে কি, এই স্টুডিওটা হওয়ার কারণে আমরা এই যে যে ভার্চুয়ালি একটা প্রোগ্রাম করলাম, আমরা দেখা যাচ্ছে যে এখানে হয়তো কিছু লোক দেখছে, কিন্তু এটা একটা একটা এক সময় অনেক মানুষ দেখবে যে স্বাধীনতা দিবসে আব্বাসুদ্দিন একাডেমি এরকম একটি কাজ করেছিল, তাই না? আচ্ছা, হ্যাঁ, আর এই স্টুডিও হওয়ার কারণে আমরা আরো যে কিছু বিষয় হচ্ছে, আব্বাসুদ্দিন একাডেমির যে সবুজ কুড়ি নামে একটা কম্পিটিশন হয়, এটা প্রতিযোগিতা। অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কিন্তু হ্যাঁ, খুলনা অঞ্চলের সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়নের জন্য। আর একটা কথা না বললেই নয়, আব্বাসুদ্দিন একাডেমি কেন এগিয়ে যাবে? আমরা শুধু মুখের কথা বললে অনেকে মনে করবে যে এটা বলতে হয়, এজন্যই বলে আর কি। আব্বাসুদ্দিন একাডেমির কি নেই প্রশ্ন হলো এখানে। আব্বাসুদ্দিন একাডেমির সবই আছে। আব্বাসুদ্দিন একাডেমিতে আমরা গর্ব করে বলতে পারি এখানে অভিনেতা আছে, নৃত্যশিল্পী আছে, কণ্ঠশিল্পী আছে, আবৃত্তিকার আছে, গীতিকার সুরকার আছে, এডিটর আছে, ভিডিওগ্রাফি করার লোক আছে, টেকনিশিয়ান আছে, স্টুডিও আছে। আর সব থেকে বড় যেটা আছে সেটা হলো এর অনেক বিশাল কর্মী বাহিনী, অনেক বিশাল কর্মী বাহিনী, যেটা আসলে না বললেই নয়। এটা এবং ভাবলেই অনেক এবং ভালো লাগে। সকলের আন্তরিকতা, ভালোবাসা। আন্তরিকতা। এবং আমরা যে শহরটায় কাজ করি না, এখনো বললাম না যে প্রথম থেকে এই পর্যন্ত অদ্যাবধি প্রত্যেকটা মানুষের ভালোবাসা কিন্তু আব্বাসুদ্দিন একাডেমির জন্য আছে। হ্যাঁ, সহযোগিতা আছে। এই স্টুডিওতে শুধু আব্বাসুদ্দিন একাডেমি কিন্তু কাজ করে না, এই শহরের অনেক সংগঠন আছে, করছে। সাংস্কৃতিক সংগঠনগুলো তাদের বাচ্চাদের এনে কাজ করছে। এবং বিভিন্ন পার্বণে, বিভিন্ন বিজয় দিবসে তারা এই কাজগুলো প্রচার করছে, ভার্চুয়ালি প্রচার করছে। এতে কিন্তু হচ্ছে কি, যে টেলিভিশনে যাওয়ার যে ব্যাপারটা, হ্যাঁ, সবাই তো যেতে পারছে না, ঢাকায় যাওয়া সম্ভব না। তারা এখানে বসে অন্তত একটা প্রোডাকশন নিয়ে রিহার্সালটা তো হচ্ছে, ওই ফ্লেভারটা পাওয়া যাচ্ছে, ফ্লেভারটা স্বাদ পাওয়া যাচ্ছে, বাচ্চাগুলো প্রফেশনাল কিভাবে তাদের পারফর্ম করতে হবে, এই কাজগুলো তো শিখছে। হ্যাঁ, সেটাই। এটা তো আমরা অনুষ্ঠান আসলে শেষ করব। রাশিদাস, শেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু। উম, প্রথমে আপনার সম্পর্কে একটু বলি। আমাদের দুইজনকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাংস্কৃতিক অভিভাবক। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আর আমি দর্শকদের উদ্দেশ্য বলবো যে আপনারা আব্বাসুদ্দিন একাডেমির সাথে থাকবেন। আর আপনার যে চ্যানেলটা আছে, আসলে আমি জানি না, একটু সাবস্ক্রাইব করে দিতে বলবো, যে আমাদের পাশে থাকার জন্য সব সময়। হ্যাঁ, আমাদের চ্যানেলটি আসলে কেটিভি স্টুডিও নামে, দর্শক আপনারা কেটিভি স্টুডিও নামে সার্চ দিলে কেটিভি নামে অনেক দর্শক, অনেক channel সারা পাওয়া যায়। পৃথিবীব্যাপী হাজার হাজার চ্যানেল চলে আসতে পারে, কিন্তু কেটিভি স্টুডিও নামে সার্চ দিলে একটি আসবে, সেটি আব্বাসুদ্দিন একাডেমির এই কেটিভি স্টুডিও, এই স্টুডিও এবং এই চ্যানেলটি। হ্যাঁ, আর বলতে চাই যে আপাতত আপনাদের থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। আর আচ্ছা, আমি অলিভ, দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো কথা থাকে। দর্শকদের উদ্দেশ্যে শুধু এটুকু কথাই বলতে চাই যে আপনারা সব সময় সুস্থ সংস্কৃতির সঙ্গে থাকবেন, এটা আমরা আপনাদের কাছে সবসময় আশা করি। কারণ সংস্কৃতি বেঁচে থাকে কিন্তু সবসময় শিল্পীদের জন্য নয়, সংস্কৃতি বেঁচে থাকে দর্শকদের কারণে, সংস্কৃতি বেঁচে থাকে শ্রোতাদের কারণে, সংস্কৃতি বেঁচে থাকে আপনারা যদি আমাদের পরিবেশনা উপভোগ করতে পারেন, তাহলে আপনাদের কারণেই আমরা বেঁচে থাকবো এবং সংস্কৃতি বেঁচে থাকবে এবং আমাদের আগ্রহও বাড়বে। আমরা আরো ভালো ভালো কাজ আপনাদের দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। এই আন্তরিকতা আমাদের সবসময়ই থাকবে। এবং সংস্কৃতি বেঁচে থাকলে বাংলাদেশ অনেক দিন বেঁচে থাকবে। সুস্থ থাকতে হলে সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। কারণ কোনো পৃথিবীতে প্রত্যেকটা জাতির পরিচয় হচ্ছে তার সংস্কৃতি। সংস্কৃতি। হ্যাঁ, আপনার কত পার্সেন্ট শিক্ষিত লোক আছে
এটা কিন্তু আপনার পরিচয় হতে পারে না। আপনার সংস্কৃতি দিয়ে আপনাকে মানুষ চিনবে। অবশ্যই। তো দর্শকদের উদ্দেশ্যে আসলে এই কথাই আমাদের সবার বলা, যে আপনার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখুন, এবং এই আজ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে এটি আমাদের একদম অন্তর থেকে চাওয়া, যে বাংলাদেশ যেহেতু আমরা পেয়েছি, বাংলাদেশের পরিচয়টাকে আমরা অনেক সুউচ্চে তুলে ধরতে চাই। নিশ্চয়ই। অবশ্যই। তো দর্শক, আজ আর কথা বাড়াবো না। আমাদের সঙ্গে আজ যারা ছিলেন, কেটিভি স্টুডিওর যারা টেকনিশিয়ান রয়েছেন, এখানে অনেকেই উপস্থিত রয়েছেন। আপনারা জানেন যে তার মধ্যে অন্যতম রয়েছে রিফাত আকাশ, যিনি আইটি ইঞ্জিনিয়ার বা ব্রডকাস্ট ডিরেক্টর হিসেবে কাজ করছেন। এই আমরা যা যা করছি সবগুলো আপনার তার মাধ্যমেই এটি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। আমাদের কাছে আছে এখানে উপস্থিত রয়েছে নিতাই দে, এছাড়া আরো আরো অনেক টেকনিশিয়ান, উপদেষ্টা বৃন্দ এবং আব্বাসউদ্দিন একাডেমির আরো অনেক কর্মী, আমি আরো ক্রু যারা রয়েছে, এই সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আর কথা বাড়াতে চাই না। মহান জাতীয় দিবস ও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশকে একটি উন্নত শিরের জাতি হিসেবে বিশ্বে তুলে ধরতে আমরা সবাই একসঙ্গে কাজ করব, এই কামনায় আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।